তো আমরা এখন দেখব একটা পারফেক্ট স্টোরি টেলিং কন্টেন্ট তৈরি করার একটা অপশন থাকতে হবে আপনার খুব সুন্দরভাবে। স্টোরি টেলিং সেটআপটা বলতে বোঝানো হইতেছে যে আপনি যে আপনি ধরেন আমার একটা প্রবলেম আছে, যেই প্রবলেমটা আপনি সলভ করেন। এখন আপনি যে আমার প্রবলেমটা সলভ করে দিবেন, আমি কিভাবে বুঝবো আর কেনই বা আপনার কাছ থেকেই প্রবলেমটা সলভ আমি নিব, এটার এমন একটা সিস্টেম স্টোরি, সোজা কথা স্টোরি। দেখা গেছে যে আপনি যদি কিছু একটা মাল বিক্রি করতে চান আমার কাছে, তাহলে ওই মালটা বিক্রি করতে গেলে আপনি কাস্টমারকে কি বলবেন, এইটা আপনার আগের থেকে স্টোরি আকারে লেখা রাখতে হইব। যে কাস্টমার কল দিলে তার সাথে আমি সংক্ষেপে শর্টকাটে আমি এই কথাগুলা বলবো। যখন আপনি এগুলো লেখা রাখবেন, একটা প্ল্যান সাজায় রাখলেন। এখন কিন্তু আমরা এই যে এইটার মধ্যে আছি, ঠিক আছে? যখন আপনি প্ল্যান সাজায় রাখবেন, তখন আপনার কাস্টমার ফোন দিলে আপনি ঘাবড়ায় যাবেন না, অথবা মেসেজ দিলে আপনি ঘাবড়ায় যাবেন না যে কি উত্তর দেব। আমাদের সব থেকে বড় একটা প্রবলেম হয় যখন আমরা অনলাইনে বিজনেস করতে যাই, নতুন উদ্যোক্তা দ্বারা বিশেষ করে ফেসবুকে অ্যাড দেই। অ্যাড দিলে দুইটা তিনটা কলের জন্য মানে ওয়ার্ডার আসে আর কি, যেটাকে আমরা ওয়ার্ডার বলে ডাকি। মূলত এটা লিড। ফেসবুকের অ্যাডের থ্রুতে আইসা যেটা ওয়ার্ডার মানে ওয়ার্ডার ফর্মটা ফিল আপ করে, এটাকে আমরা লিড বলে ডাকি। এটা সেল না। যে 5টা 10টা লিড আসলো, ফেসবুক ধইরা নিল যে এইগুলো আপনার আহ, আপনি এই ইভেন্টটা চাইতেছেন, আপনি ফেসবুককে বলে দিয়েছেন যে ভাই তুমি এই ইভেন্টটা যারা করে তাদেরকে তুমি আমাকে দিও। ঠিক আছে, এই কথাটা বলে দিয়েছেন। ফেসবুক জানা গেছে যে কোনটা বলতে হইব ফেসবুকলে, আর ফেসবুক ওইটার উপর বেস করে আপনার অ্যাড ক্যাম্পেইনটাকে অপটিমাইজ করবে। এরপরের যে কাজটা আসে এটা হইতেছে কাস্টমার যে লিডটা আপনাকে দিল, মানে তার ফোন নাম্বার দিল, তার অ্যাড্রেসটা দিল। এখন কাস্টমারকে কল দিয়া আপনার কথা বলতে হবে। যদি আপনি কাস্টমারকে কল দিয়া সুন্দরভাবে একটা প্রেজেন্টেশন না দিতে পারেন, তাহলে আপনার অর্ডারটা কাস্টমার ক্যান্সেল করে দেবে। কয়েকটা স্টেপে আপনার অর্ডার কনফার্ম করতে হয়। টাকাটা হাতে মানে একটা অর্ডার হওয়ার পরে টাকাটা আপনার হাতে আসার আগ পর্যন্ত বেশ কয়েকটা স্টেপ পাড়ি দিতে হয়। ফার্স্ট স্টেপ যেটা, যে কাস্টমারকে কল করবেন, এটা হচ্ছে সেলসের একটা টপিক। ঠিক আছে, কাস্টমারকে কল করবেন। কলের মধ্যে সে কি কথাটা বললে কাস্টমার শুধু বলবো হ্যাঁ ঠিক আছে আমার অর্ডারটা আপনি কনফার্ম করে দেন। এই যে জিনিসটা, এই জিনিসটাকেই মূলত আমরা স্টোরি বলে থাকি। স্টোরি আরও আছে কন্টেন্ট মার্কেটিং এর মধ্যে গেলে, ওইখানে আবার আমরা আলাদা স্টোরি টেলিং কন্টেন্ট বিষয়ে একটা ব্যাপার স্যাপার শিখবো, ওইটা আলাদা জিনিস। তো এইখানে আমরা স্টোরিটা, এখানের স্টোরিটা কিরকম হয়, আমি একটা এক্সাম্পল হিসাবে যদি বলি, তাহলে মনে করেন যে আমি আগে এর আগে মানে আপনাদেরকে এই ট্রেনিংয়ের ভিডিওগুলো রেকর্ড করার আগে আমি বেবি বাউন্সার নামক একটা প্রোডাক্ট বিক্রি করতাম। বেশ কিছুদিন বিক্রি করছি, এখনো করি। ওটা এখনো আমার স্টকে আছে, কিন্তু ওইটার জন্য আমি অ্যাড দিই না। কারণ হইতেছে ওইটার অ্যাডের মধ্যে মানে অ্যাড কস্টিংটা অনেক বেশি হয়ে যায়। তবে আমি অন্য প্রোডাক্ট বিক্রি করি, ওটার পাশাপাশি আমি ভ্যালু ল্যাডার, একটু আগে আপনারা মানে হয়তোবা আগের যে ভিডিওগুলো আছে ওগুলোর মধ্যে দেখছেন যে আমি ভ্যালু ল্যাডার কিভাবে দিতে হয়, মানে বুঝাইতে হয় ভ্যালু ল্যাডার জিনিসটা কি, এটা বোঝানো হয়েছে। তো ভ্যালু ল্যাডার হিসাবে আমি এটাকে রাখছি। এখন আমি যে প্রোডাক্টটা বিক্রি করতাম, এই প্রোডাক্টটার জন্য যখন কাস্টমার আমাকে কল দিত, তখন আমি কাস্টমার আমার কাছ থেকে এমন এমন কিছু আজগবি প্রশ্ন করত, এমন কিছু ডিপ নলেজের প্রশ্ন করত, যেই সময় আমার প্রশ্ন সাজানো না থাকলে, প্রশ্নের উত্তর যদি সাজানো না থাকতো, তাহলে আমি ধরে নিতাম না, আমি দেখছি যদি আমার প্রশ্নে যেই প্রশ্নের উত্তরটা সাজানো নাই, ওই কাস্টমারটা আমার অর্ডার ক্যান্সেল করে দিছে।
এদিক থেকে ক্যান্সেল করছে, কিন্তু ফেসবুক কিন্তু বুঝতে পারছে যে এটা আমার সেল। তার মানে সে পরবর্তীতে কাস্টমার আইসা এই কাস্টমার গুলোই আমার কাছে দিতেছে, এই ধরনের কাস্টমার গুলোই আমার কাছে থ্রো করতেছে। এই যে জিনিসটা যে আপনার হইলো, এতে আমার লস। এটার জন্য একটা স্টোরি টেলিং সিস্টেম তৈরি করে রাখতে হয়, 5টা 6টা 8টা 10টা স্টোরি আপনারা বানায় রাখবেন, ঠিক আছে? এভাবে বানায় রাখবেন। যে আমি কয়েকটা বানাইছিলাম, তার মধ্যে একটা উদাহরণস্বরূপ বলি। একজন আমাকে কল দিছে যে ভাই, আমি এই প্রোডাক্টটা নিয়ে অ্যাকচুয়াল কি হেল্পে থাকবো, মানে কি পাবো। তখন আমি তাকে বলছিলাম যে ভাই, আমি নিজেও একজন পিতা, আমি আপনাকে যে প্রোডাক্টটা দিতেছি, এই প্রোডাক্টটা সব থেকে বেশি হেল্প করবে আপনার ঘরের, মানে লোকটা ছিল, ছেলে ছিল, মানে পুরুষ ছিল, যার কারণে আমি এটা বলছিলাম যে আপনার ওয়াইফকে বেশি হেল্প করবে। আমরা অনেক সময় অফিস আদালত থেকে আসি, আইসা দেখি যে ঘরে সংসারের কাজ গুছানো হয় নাই। আসার পরে আমরা ঝগড়া লাগাইয়া দিই, কিন্তু আমরা এই জিনিসটা চিন্তা করি না। মানে কথাটা আর একটু শর্টকাটে বলতাম, আমি আর একটু বুঝাইয়া মানে ডেসক্রিপশন আকারে আপনাকে বলতেছি। কাস্টমারের সাথে কথা আর একটু শর্টকাটে বলতে হবে। তো ওই জায়গায় আমি তাকে এটাই বুঝাইলাম যে আপনি যদি এটা নেন, তাহলে আপনার স্ত্রী আপনার সন্তানকে এটার মধ্যে শোয়ায়া সামনে রাইখা শেষ ঘরের সমস্ত কাজ করতে পারবো। প্লাস আপনার স্ত্রীর মনের মধ্যে একটা আনন্দ থাকবে যে আপনার সন্তান সামনে, সে সিকিউর ফিল করবে, এমনকি আপনি নিজেও আপনার সন্তানের সিকিউর ফিল চান। ঘরে চকিতে অথবা খাটে শোয়ায়া রাইখা যদি আপনি অন্য জায়গায় কাজ করেন, তাহলে মনটা টাঙ্গা থাকে। এই দিক থেকে আপনি মানে আমি কিন্তু প্রোডাক্ট বিক্রি করতেছি, আমি তাকে মূলত খুশি করতেছি, ঠিক আছে? যে আপনি, আমি এই সিকিউরটা ফিল করি তাকে এটার মধ্যে রাইখা, যে অন্ততপক্ষে সে আমার সামনে আছে, কিছু করলে আমি দেখতেছি তাকে, আর সেও খুশি, তার হাত পা লড়লে জিনিসটা বাউন্স করে, সেও খুশি থাকে। তো এইরকম একটা স্টোরি, আমি যদিও অরিজিনাল স্টোরিটা বলি নাই, তো এরকম একটা স্টোরি বলতাম। আর এই স্টোরি টেলিং আমি যতবার বলছি, সবগুলোর মধ্যেই এভারেজ দেখা গেছে যে আপনার আগে যে জায়গায় অর্ডার ক্যান্সেল করিয়া দিত ফোনে, এই জায়গায় 100-র মধ্যে ধরেন আগে 100 অর্ডার ক্যান্সেল হইলে, এই জায়গায় এইটা বলার, এই রকম স্টোরি যখন বলছি, তখন থেকে অর্ডার ক্যান্সেল হওয়ার কমে গেছে মিনিমাম মিনিমাম 70%। মানে 30%-এ নেমে গেছে। 100 অর্ডার ক্যান্সেল হইলে ঠিক ওই জায়গায় 30টা অর্ডার ক্যান্সেল হয়, 25টা অর্ডার ক্যান্সেল হয়। এইরকম আপনার সেলস, মানে কাস্টমারকে কথা বলার আগে কি বলবেন, এগুলো একটা স্ক্রিপ্ট আকারে স্টোরি লেখা রাখবেন। অবশ্যই স্টোরিটা যাতে বিশ্বাসযোগ্য ও রিয়েল এক্সাম্পল হয়, ঠিক আছে? আমি তাকে, আমি প্রথমত বললাম যে আমিও বাবা। হ্যাঁ, আমিও বাবা, এটা সঠিক, আমিও বাবা। এতে বললাম যে আমি যেহেতু বাবা, তাহলে আপনি আমার সন্তানের প্রতি সিকিউর, আমি, আপনি আপনার সন্তানের প্রতিও সিকিউর। এই দিক থেকে আপনাকে আমি এইভাবে হেল্প করতেছি। এটা হচ্ছে শর্টকাট কথা। তো আশা করি স্টোরি টেলিং ব্যাপারটা বুঝতে পারছেন। এখন আসি নিশ ভেরিফাই। নিশ ভেরিফাই ইওর নিশ। নিশ ভেরিফাইয়ের মধ্যে তেমন কিছুই নাই, আহ, অনেক কিছুই আছে। কিছু নাই, আবার অনেক কিছু আছে। কি কি আছে? সবার আগে আপনার দেখতে হবে আপনি যেই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চাইতেছেন, এই প্রোডাক্টটা নিয়ে আপনি, আমি যেরকম এর আগে ভিডিওগুলো দেখে আসছেন, আমার ভিডিওগুলো কিন্তু বেশি একটা এডিট হয় না। যদি কখনো কোনো জায়গায় একটু মিস্টেক করে ফেলাই, তাহলে একটু কাটসাট হয়। উম, এই ধরনের টিউটোরিয়াল ভিডিও কিন্তু কাটসাট হয় না বেশি একটা। তো এই যে আমি যে কথাগুলো বলতেছি, আমার কাছে কিন্তু বোরিং ফিল লাগে না, বরঞ্চ আমার ভিতরে এক ধরনের আনন্দ কাজ করে, প্লাস আরো কথা আসে। এই যে আমি যে বলতেছি, এইখানে যে অবস্থাটা আমার অনুভব হইতেছে, আপনারও ঠিক এরকম অনুভব হইতে হবে। এরকম অ্যাটলিস্ট এরকম অনুভব হইতে হবে
যে কথা বলতে গেলে হিমশিম খাবেন না। আপনি যদি হিমশিম খান, একটা জিনিস চিন্তা করেন, আমরা যখন দোকানে যেয়ে কোনো কিছু কেনাকাটা করতে চাই, দোকানদার যদি দাম বলার সময় অথবা জিনিসটা সম্পর্কে বলার সময় যদি হিমশিম খায়, একটা একটা প্রশ্ন করলেন, ওই প্রশ্নের উত্তর দিতে পারলো না সে, আপনি কিন্তু ওই দোকানদারের কাছ থেকে সেম জিনিসটাই কিনতে চাইবেন না, অন্যখানে যাবেন যে আপনার প্রশ্নের উত্তর দিতে পারবো, প্লাস কনফিডেন্সের সাথে কথা বলতে পারে। এমনকি আমি এই পর্যন্ত অনেকবার অনেক দোকানদাররে থামায়া দিছি। কি বললেন? এটা বইলা, মানে এমন কিছু কথা বলছি যেতে উনাকে আমি কনফিউশন করতে চাইছি যে আপনি ভুল বইলা ফলাইছেন। তো ওই সময় যদি দেখছি যে ওই লোকটা বন্ধ হয়ে গেছে, কনফিউশন হয়ে গেছে আমার কথাটায়, যেমন আমি একটা পাওয়ার ব্যাংক কিনছিলাম দোকানে দেয়া, আমার পরিচিত দোকানদার, ঠিক আছে? তো উনি আমাদের ফুলপুর থানায় আর কি একটা দোকান আছে ওনার মোবাইলের, এই কম্পিউটারের আর কি। ওনার কাছে পাওয়ার ব্যাংক গেলাম, পাওয়ার ব্যাংক কিনতে গেলাম। সচরাচর আর কি বেশিরভাগ পাওয়ার ব্যাংকে ইউএসবি কেবল আর একটা চার্জিং পোর্ট থাকে। তো আমি যেই পাওয়ার ব্যাংকটা কিনছি ওটার মধ্যে দুইটা চার্জিং পোর্ট, মানে ইউএসবি, দুইটা ইউএসবি, দুইটা চার্জিং পোর্ট। তো উনি এই জায়গাটা বলতেছে যে এইটাই প্রথম বাজারে, বাজারে এইটাই প্রথম যার ভিতরে ইউএসবি পোর্ট দুইটা, পাওয়ার ব্যাংক, পাওয়ার সোর্স মানে চার্জিং পোর্ট দুইটা, টাইপ সি এমনকি টাইপ বি, এইটাই প্রথম। এই মানে উনি যখন এই কথাটা বলছে, তার যে একটা এক্সপ্রেশন ছিল, তার যে কথার মধ্যে যে একটা কনফিডেন্স লেভেল ছিল, আমি যেহেতু আমি একটা সেলস এর মধ্যে রিলেটেডে আছি, আমি বুঝতে পারছি যে ওনার এই কনফিডেন্সটা মূলত আমাকে কনফিডেন্স দেওয়ার জন্য। ঠিক আছে, তখন বললাম, তখন আর কি আমি এমন ভাবে একটা তাকাইছি, উনি আমার তাকানিটাতে বুঝা গেছে যে আমি আসলে তার কথাটা ধইরা ফেলাইছি। ঠিক আছে, তো এইরকম ভাবে উনি দেখলাম যে একটু চুপসায় গেছে, যখন আমি ধরে ফেলাইছি অনুভব করলো, তখন উনি একটু চুপসায় গেছে। তো এই যে একটা ব্যাপার, আপনি যে চুপসায় গেলেন, মানে একটু নিচা হয়ে গেলেন, এইটাও দরকার, এটাও স্বাভাবিক, ঠিক আছে? কিন্তু কথা বলার সময় যে আপনি কথা বলতে পারেন কিনা প্রোডাক্টটা নিয়ে, এই জিনিসটা আপনি খুব ভালো কইরা একটু আইডেন্টিফাই করবেন। এই কারণেই আগেই বলছি যে আপনি এমন জিনিস নিয়ে কাজ করা শুরু করেন, আমার বিজনেস, আমার সিস্টেমে আপনি বিজনেসটাকে এমনভাবে প্ল্যান সাজান, এমন একটা প্রোডাক্ট, এমন একটা নিশ সিলেক্ট করেন যেই নিশে আপনি অনর্গল কথা বলতে পারবেন। শুধু এইখানেই না, কথা আপনার বলতেই হবে, বিক্রি করতে গেলে প্রতিদিন আপনার কন্টেন্ট বানাইতে হবে যদি বিজনেস বড় করতে চান। একটা সময় আছে, ওই সময় যায় এটা আপনার আর কন্টেন্ট বানাইতে হবে না, তখন আপনার কন্টেন্ট টিম হয়ে যাবে যখন আস্তে আস্তে ব্যবসা বড় হবে। কিন্তু ওই সময় যাওয়ানোর আগ পর্যন্ত কিন্তু আপনারই করতে হবে। ঠিক আছে, এই যে এই জিনিসগুলা, এটা একটা। দ্বিতীয়ত, আপনার অবশ্যই গভীর প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, এই মন মানসিকতাটা আপনার থাকতে হবে। আপনি যদি আপনার প্যাশন, আপনার ইন্টারেস্ট, আপনার কৌতূহল যদি আপনার এই প্রোডাক্টের উপরে থাকে, পর্যাপ্ত এনাফ জ্ঞান যদি থাকে, তাহলেই আপনি এই প্রোডাক্ট নিয়ে আগাবেন। মাল্টি এরপরে দেখতে হবে মাল্টিপল সোর্স। মাল্টিপল সোর্স এর আগেও কোনো এক জায়গায় বলছিলাম যে 5P মেথডের মাধ্যমে নিশ ভেরিফিকেশন, এখন আবার নিজস্ব ভেরিফিকেশনের একটা সিস্টেমে আপনাকে দেখাইতেছি। তো এইখানে আপনার কাজ করার জন্য যেটা লাগবে, এটা হইতেছে আপনি যেই প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন অথবা যে সার্ভিসটা নিয়ে কাজ করবেন, সার্ভিস হলে তো এনাফ, নিজেই দিবেন সবকিছু, এখানে কোনো সোর্সিং কস্ট নাই, সোর্সিং এর কোনো ই নাই। আর হয়তো বা সার্ভিসের জন্য সোর্সিং থাকে, যেমন ডেভেলপার দিয়ে যদি আপনি যদি ওয়েব ডেভেলপার অথবা ওয়েব ডিজাইনার এরকম কেউ হয়ে থাকেন, তাহলে আপনার হয়তো বা ই দিতে হইব, মানে তাদেরকে স্যালারি দিতে হবে। তো আপনার দেখতে হবে আপনি যেই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চাইতেছেন ওই প্রোডাক্টের মাল্টিপল সোর্স আছে কিনা। এর আগেও বলছিলাম যে একই প্রোডাক্ট যদি মাল্টিপল জায়গা থেকে আপনি কিনতে পারেন, হ্যাঁ, একটা সময় দিয়ে ওই প্রোডাক্টটাই আমরা নিজেরা বানায় নিব, এইটাও আমাদের ট্রেনিং এর লেভেলগুলো পরিবর্তন হইলে আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন যে কোন লেভেলে যায় আপনার ওই প্রোডাক্ট নিজের বানানো উচিত। ঠিক আছে,
আপনি প্রথম লেভেলে আছেন, তো ওইগুলো না বলাই উচিত। তো নিজেই বানাবো একটা সময় যখন টাকা হবে। তো আগে তো দেখতে হবে যে আমি যে মালটা বিক্রি করতেছি এই মালটা নিয়ে আমি সামনে যাইতে পারতেছি, প্লাস আমার যখন এক লগে 100 অর্ডার করব, আমার সোর্স যাতে আমাকে এক লগে 100 মাল দিতে পারে। আমার যখন 1000 অর্ডার করব প্রতিদিন, তখন আমার সোর্স, যে আর কি আমার সাপ্লায়ার, মালের সাপ্লায়ার, উনি যাতে ওই সাপ্লাইটা যাতে উনি প্রতিদিন 1000 দিতে পারে কমপক্ষে। এইটা আপনার শিওর মাস্ট থাকতেই হবে। তা না হলে আপনি মার্কেট তৈরি করলেন আপনার প্রোডাক্টের জন্য। যেভাবে মার্কেট কিভাবে তৈরি করতে হয় এটা হচ্ছে মার্কেটিং টেকনিকে যে আমরা শিখব। তো মার্কেট তৈরি করলেন আপনার প্রোডাক্টের জন্য, কিন্তু পরবর্তীতে যায়া দেখলেন যে এমন একটা প্রোডাক্ট আপনি সিলেক্ট করলেন যেই প্রোডাক্টের মাল্টিপল সোর্সিং এর কোনো অপশন নাই। সোর্সিং বলতে সাপ্লায়ার নাই, একজনই সাপ্লায়ার, তাও আবার উনি পোল্ট্রি মারার মতো একটা ব্যাপার স্যাপার হইতে পারে সামনে। এরকম একটা প্রোডাক্ট নিয়ে আপনি সামনে আগাইতেছেন, তাহলে আশা করি আপনার প্রোডাক্ট চেঞ্জ করা দরকার, অথবা মাল্টিপল সোর্স খুঁজা বাহির করা অত্যন্ত জরুরি। পরবর্তীতে আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি যেই প্রোডাক্টটা সেল করতে চাইতেছেন, যেই প্রোডাক্টটা আপনি বিক্রি করতে চাইতেছেন, সেল করবেন, এই প্রোডাক্টটা ওয়ান টাইম সেলিং প্রোডাক্ট নাকি বারবার সেল করা যায়। ওয়ান টাইম প্রোডাক্ট আর বারবার সেলের ব্যাপারটা হইতেছে এইটা, ধরেন হাতের ঘড়ি বিক্রি করতে চাইতেছেন আপনি, এইটা কিন্তু একটা লোক আপনার কাছ থেকে একবারই কিনবে, মাল্টিপল টাইম আপনার কাছ থেকে ঘড়ি কিনতে আসবে না। যদিও সে ঘড়ি প্রেমিক হয়ে থাকে, অন্য লোক, অন্য কোনো সোর্স থেকে সে পরবর্তীতে কিনবে। এইরকম প্রোডাক্ট যদি আপনি ক্রয় করেন, ঘড়ি তো মানুষের 100-150 থাকে না, সেল করার জন্য ব্যবসা প্ল্যান তৈরি করে থাকেন, তাহলে আপনার প্রয়োজন এই প্রোডাক্টটা আপনার পরিবর্তন করা দরকার। সব সময় খেয়াল রাখবেন প্রোডাক্ট সিলেকশনের জন্য, যে আপনি প্রোডাক্টটা আজকে বিক্রি করছেন, এই প্রোডাক্টটা যাতে দ্বিতীয়বার কাস্টমার আপনার কাছ থেকে কেনার মতো স্কোপ থাকে। স্কোপ বলতে বুঝাইতেছি যে আমি আপনার কাছ থেকে একটা মাল কিনলাম, আমার এই মালটা আবার দরকার আছে। যেমন বাজারে দেখবেন এই যে বাদাম বাদাম বুদাম দিয়া ওই যে হানি নাট কয় আর কি, হানি নাট বিক্রি করে। ওইটা কিন্তু যারা খায়া একবার মজা পায়, যারা মনে করে যে হ্যাঁ আমি এটা থেকে উপকার পাইতেছি, শারীরিকভাবে উপকার পাইতেছি, মানসিকভাবে আমি কনফিডেন্স থাকতেছে আমার ভিতরে, এই যে জিনিসটা যখন হয় তখন তারা এই জিনিসটা বারবার একজনের কাছ থেকেই কিনে। বাজারে অনেক সময় দেখবেন ঔষধ প্রোডাক্ট বিক্রি করে কোম্পানিগুলো, ওষুধের যে কোম্পানিগুলো আছে, এরা প্রোডাক্ট এমনভাবে তৈরি করে একটা প্রোডাক্ট যাতে আপনার রোগটা চিরতরে নির্মূল না হইয়া ক্ষণিক সময়ের জন্য, কিছু সময়ের জন্য স্থগিত থাকে, যাতে সে সেম প্রোডাক্টটা আরেকবার বিক্রি করতে পারে। আবার দেখবেন প্রত্যেকটা প্রোডাক্টেরই, প্রত্যেকটা ওষুধেরই একটা না একটা সাইড ইফেক্ট আছে। একটা সাইড ইফেক্ট থাকে না, মাল্টিপল সাইড ইফেক্ট থাকে। কোম্পানিগুলো চাইলে সাইড ইফেক্ট যত কম, তত কম সাইড ইফেক্ট দিয়ে ওষুধ পাবলিশ করতে পারে। কিন্তু তারা, এইটাও আরেকটা মার্কেটিং এর টেকনিক। আপনি পেট ব্যথার ওষুধ খাবেন, দেখবেন আপনার গাড়ের মধ্যে ব্যথা আইছে। গাড় ব্যথার ওষুধ খাবেন, দেখবেন মাথা ব্যথা শুরু হয়ে গেছে। মাথা ব্যথার ওষুধ খাবেন, পাও ব্যথা শুরু করে দিব। এই যে একটা চক্র চলতেছে, এই যে একটা মানে আপনার অসুস্থতার চক্র, কোম্পানিগুলো এখান থেকেই লাভবান হইতেছে। তো এইদিকে আপনার খেয়াল রাখতে হইব যে আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতেছেন এইটা কি একই লোক বারবার কিনবে কিনা। এইটা যদি বারবার কিনে তাহলে আপনার বিজনেসে টিকে থাকা অনেক সহজ হবে। আর যদি একবার কিনে পরবর্তীতে আর আপনার কাছে আসা দরকার নাই আমার, ধরেন আমি আপনার কাছে একটা প্রোডাক্ট কিনলাম, পরবর্তীতে আপনার কাছে আর আমার আসা দরকার নাই, তাহলে আপনি
এই প্রোডাক্টটা পরিবর্তন করেন, অথবা আমি কিনতে পারি এমন কিছু ভ্যালু ল্যাডার প্রোডাক্ট মানে রিলেটেড প্রোডাক্ট আপনার হাতে রাখেন, যাতে আমি পরবর্তীতে যদি আমার দরকার পড়ে আমি আপনাকে নক দেই। ক্লিয়ার? এখন আসি, বারবার সেল করা গেল, মিনিমাম 40% লাভ। এখানে 40-এর জায়গায় আপনি 30ও দিতে পারেন। আমি এটা বললাম, বেশিরভাগ আপনার অনলাইনে যারা সেল করে তারা 40% লাভ থাকে এমন প্রোডাক্টই নেয়। কারণ হইতেছে অবশ্যই আপনার প্রোডাক্টের মূল্য যাতে 500 টাকার উপরে হয়, আর কমপক্ষে 30% লাভ থাকে। কারণ একটা জেনারেল রুলস আমি দেখছি, আমার চোখে পড়ছে, এটা হইতেছে যে অনলাইনে যারা ফেসবুক অ্যাডের থ্রুতে মাল বিক্রি করে, মাসে লাখ টাকা কোটি টাকা বিক্রি করে, যারা 1 কোটি টাকা বিক্রি করে, আমি কয়েকজনকেই চিনি, এমনকি ফিজিক্যালি তাদের সাথে সাক্ষাৎ হয়েছে, তারা আমার সার্ভিস নিচ্ছে, তাদের সাথে ভালো একটা সম্পর্ক আছে, এমনকি তারা নিয়মিত আমার সাথে দেখা করে বিভিন্ন রকম টেকনিক্যাল বিষয়ে হেল্প নেওয়ার জন্য। তো 1 কোটি টাকা 20 লাখ টাকা 30 লাখ টাকা যারা বিক্রি করে, তাদের কাছে আমি জানতে পারলাম প্রত্যেকেই যে 1 কোটি টাকা মাসে বিক্রি করে তার মাসে 18-19 লাখ টাকা অ্যাডের পিছনে খরচ করতে হয়। তার মানে 20% ফেসবুকই আপনার প্রোডাক্ট যদি 100 টাকা দিয়ে আপনি ধরে নেন, আপনিও পাবেন এইটাই, ঠিক আছে? বেশি পাইতে পারেন, তবে মিনিমাম 15% 10% থাকে, তবে অ্যাভারেজ আর কি 20% থাকে, এটা একটা অ্যাভারেজ হিসাব, ঠিক আছে? তো আপনার যদি 40% থাকে, তাহলে প্রথম প্রথম আপনি ধরে নেন যে 40% আপনি অ্যাডের পিছনেই খরচ করলেন, লাভ লস একত্রিত করে, মানে কোনো রকম পেটটাও চললো না, নিজের খায়া কামলা দিলাম আরেক বেডার, ঠিক আছে? এতে কি হলো, আমার ব্যবসাটা তৈরি হয়ে গেল, আমার কিছু কাস্টমার বেস হইলো, পরবর্তীতে আমি এখান থেকে প্রফিট জেনারেট করতে পারবো। আর এই কিভাবে প্রফিট জেনারেট করবেন এটা লেভেল 2 থেকে দেখাবো, ঠিক আছে? আরো ইন ডেপ আলোচনা করব, খুব সময় নিয়ে, শুধু এইগুলা নিয়েই ওই সময় আলোচনা করা হবে। তো এরপরে রিলেটেড প্রোডাক্ট, ওই যে একটু আগেই বললাম যে আপনার যদি ওয়ান টাইম সেল হওয়ার পরে পরবর্তীতে যদি আপনি আর ওই লোকের কাছে বিক্রি করতে না পারেন, ধরেন ফেসবুক অ্যাডের থ্রুতেই, মানে যেহেতু স্টার্টিংটা ফেসবুক অ্যাডের থ্রুতে আমরা করব, ফেসবুক অ্যাডের থ্রুতে একটা প্রোডাক্ট বিক্রি করলেন, পরবর্তীতে আর কিছু বিক্রি করতে পারলেন না, তার মানে হইতেছে আপনার অ্যাডের কস্টিং 40 টাকা, 100 টাকার প্রোডাক্টে 40 টাকা কস্টিং, আপনি 40 টাকাই অ্যাডের কস্টিং করলেন, আপনার লাভ কই? এইখান থেকেও একটা লাভ জেনারেট করা যাবে, যখন আপনার কাস্টমার যখন কল দিবে অর্ডার কনফার্ম করা শেষ, তখন তাকে বলতে বলতে পারেন যে স্যার, ভাই, অথবা যা বলেন আর কি, যে স্যার আমাদের, আপনি কি আমাকে আর 30 সেকেন্ড সময় দিতে পারবেন, এতে আপনারও একটু লাভ হবে আমাদেরও একটু লাভ হবে। কিরকম? আমাদের এই প্রোডাক্টগুলো আছে, আমরা এই রেটে বিক্রি করি, আপনি যেহেতু একটা অর্ডার করছেন, এই হিসাবে আপনাকে আমরা এত পার্সেন্ট কমিশন, মানে এত পার্সেন্ট ছাড়ে আপনাকে দিতে পারবো। যদি সে আকর্ষিত হয় তাহলে তাকে তার মানে প্রোডাক্টের ছবি, ডিটেল, মানে প্রোডাক্টের পেজে, ল্যান্ডিং পেজে পাঠাবেন একই অ্যাডের কস্টিং এ, ঠিক আছে? ওইখান থেকে যেই কটা সেল হইব ওইটা দিয়ে আপাতত আপনি লাভ করলেন। ক্লিয়ার? এরকম একটা রিলেটেড প্রোডাক্ট থাকতে হবে অবশ্যই আপনার প্রোডাক্টে। এরপরে আমি 100 ভিডিও করতে পারবো কিনা এই নিশে, এইখানে আবার ঘুরান দিয়ে একই কথা আসবে। এইখানে একই কথা মানে হইতেছে ওই যে আগেই বললাম, আমি যে আপনার সাথে কথা বলতেছি, আমি কিন্তু খুব মনের থেকে ভালো লাগতেছে আমার। কারণ কি, আপনাকে আমি হেল্প করতে পারতেছি, সময় বেশি দিতেছি আপনাকে, আপনিও উপকৃত হইতেছেন, আমিও উপকৃত হইতেছি। এই যে দুইয়ের মধ্যে আমি কিন্তু বেশি একটা, মানে ঘাবড়াইতেছি না, ঠিক আছে? ঠিক এমন ভাবে আপনি যে নিশটা নিছেন, ওই নিশের উপর আপনার কথা বলার থাকতে হবে, স্কোপ থাকতে হবে। এটা যেইভাবেই বলেন, এখন বলতে পারেন যে ভাই এত ভিডিও বানাইতে গেলে তো অ্যাডভার্টাইজ বানায় যারা, তাদেরকে টাকা দিতে দিতে ফকির। ভাই, অ্যাড দিতে অ্যাডভার্টাইজ বানাইতে হয় না, এই টেকনিকগুলোই আমরা দেখাবো পরবর্তীতে। কোনো কন্টেন্ট কোম্পানির কাছে আপনার যাইতেই হবে না, আপনিই সবকিছু করতে পারবেন, এমনকি আপনার হাতের মোবাইলটা দিয়ে। এই টেকনিকগুলো দেখানোর জন্যই আমরা আপনার সাথে আছি, ঠিক আছে?
তো এই পর্যন্ত নিশ ভেরিফাই রাখলাম, আরো অনেক কিছু অ্যাড করা যাইতে পারে ভেরিফাই করার জন্য, তবে এত কিছু করলে তো মাথা আওলায় যাবে। ঠিক আছে, তো আপাতত এই ভিডিও এই পর্যন্তই শেষ। আমাদের নিশ সিলেকশন শেষ, আর প্রোডাক্ট সিলেকশন তো এটার মধ্যেই কভার হয়ে গেছে যে আপনি কোন প্রোডাক্টটা নেবেন। ধরেন আমি এইখানে ধরলাম প্রোডাক্ট, আমি একটা প্রোডাক্ট নিব, এটা হইতেছে যে একটা ইবুক। ঠিক আছে, যেটা হেল্প করব, কনফিউশনে থাকে এমনকি অনেকে আর কি একটু অ্যাডভান্স পাবলিক, যে আমি চট্টগ্রামে চট্টগ্রাম মেডিকেলে পড়তে চাই, আমার কোন মেডিকেল ইতে পড়লে আমার সহজে চান্স পাবো, অথবা আমি ঢাকা ভার্সিটিতে ভর্তি হতে চাই, আমার কোন কোচিং সেন্টারে গেলে আমার সহজে চান্স পাওয়ার সুযোগ আছে, মানে চান্স আছে। এই যে এই স্কোপগুলো যারা খুঁজে তাদেরকে টার্গেট করে একটা ইবুক আমি বানাবো অথবা আপনি বানাবেন, মানে মানে বোঝার জন্য। ঠিক আছে, এক্সাম্পল একটা প্রোডাক্ট ইবুক অথবা বই মানে বানায়া আমরা ছাপাবো। ঠিক আছে, রিলেটেড প্রোডাক্ট কি হইতে পারে এটার? রিলেটেড প্রোডাক্ট এটার মধ্যে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবো। রিলেটেড প্রোডাক্ট আরো আছে বিভিন্ন রকম। যখন সে ধরেন মেডিকেলে ঢুকবো, তখন আমরা জাস্ট খালি তার কাছ থেকে ফোনে কল কনফার্ম হইয়া জিজ্ঞাসা করতে পারি, মানে অর্ডার কনফার্ম হওয়ার পরে আমরা তাকে জিজ্ঞাসা করতে পারি, আচ্ছা আপনি আপনি আসলে কোন জায়গায় ভর্তি হইতে চাইতেছেন, ওই জায়গায়। তো আমাদের কাছে আরো একটা বই আছে, যেই বইটার কাজ হইতেছে আপনাকে কিছু সাজেশন দিব এই টপিকটা নিয়ে কিভাবে পড়াশোনা শুরু করতে হয়। এরকম ভাবে রিলেটেড প্রোডাক্ট হইতে পারে, আমি এটা ধরে নিলাম। ঠিক আছে, তো এই পর্যন্ত প্রোডাক্ট সিলেকশনের শেষ। আমি আমার মতো, মানে ভিডিওতে বুঝতেই পারতেছেন এত কিছু এত টাইম দিয়ে তো করা যাবে না, তবে আপনারা আপনাদের মতো টাইম দিয়া ঠান্ডা মাথায় ঠান্ডা মস্তিষ্কে করার চেষ্টা করবেন। আপাতত এই পর্যন্তই ধরে নিতে পারেন যে আপনার বিজনেস প্ল্যান শেষ। এরপরে আপনি স্যাম্পল বিজনেস প্ল্যান একটা এক্সমাইন্ড ফাইল পাবেন। আপনি শুধুমাত্র যেই জায়গায় যা লেখা লাগবে, যেই জায়গায় যা করা লাগবে ওইগুলো ফিল আপ করবেন। এই ভিডিওটা দেখতেছেন, এই ভিডিও থেকে, এই ভিডিও না মানে এর আগে বিজনেস রিলেটেড প্ল্যান রিলেটেড যতগুলো ভিডিও দেখছেন, সবগুলো ভিডিওর নিচে ডেসক্রিপশনে আপনি ওই স্যাম্পল প্ল্যানের ফাইলের লিঙ্কগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, আশা করি সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।